আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট কি, যা আপনাদের কাজকে আরও দ্রুত এবং কার্যকরী করে তুলবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথম যে কাজটি দেখাবো সেটি হচ্ছে উইন্ডো ম্যানেজমেন্ট শর্টকাট কি। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি রান করা থাকে বা ওপেন করা থাকে, অর্থাৎ নানান ধরনের প্রোগ্রাম যদি আপনার কম্পিউটারে অন করা থাকে বা ওপেন করা থাকে, সেগুলোকে যদি আপনি ক্লোজ করতে চান, সেটি কিন্তু আপনি কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে পারবেন। তো এটি কিভাবে করবেন? ধরুন এই যে এখানে একটি অন স্ক্রিন কিবোর্ড, এই অ্যাপসটি অর্থাৎ ওপেন করা আছে বা রান করা আছে। এখন এটিকে যদি ক্লোজ করে দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে ফাংশনের F4 কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সেটি ক্লোজ হয়ে যাবে। ওকে, এরপরে দেখুন এখানে দুইটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করা রয়েছে, একটি হচ্ছে এক্সেল, একটি হচ্ছে MS ওয়ার্ড। তো এই এই দুইটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে থেকে যদি আপনি যদি চান যে MS ওয়ার্ডটি ক্লোজ করে দিবেন, তাহলে অবশ্যই ওই MS ওয়ার্ড প্রোগ্রামটির এখানে এটি অ্যাক্টিভ থাকা লাগবে, কেননা এখানে দুইটি রয়েছে। তো এটি অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি আপনি অল্টার কি চেপে ধরে ফাংশনের F4 কি প্রেস করুন, তাহলে দেখবেন আমাদের MS ওয়ার্ড অর্থাৎ সফটওয়্যারটি কী হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এরপর আসেন, এখন এখানে একটি প্রোগ্রাম রান করা রয়েছে বা ওপেন আছে, সেই জন্য আমার এখন আর কিন্তু এটি অ্যাক্টিভ, এটি আর অ্যাক্টিভ করা লাগবে না, অটোমেটিকলি এটি কিন্তু এখন এই অবস্থা মানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন কিবোর্ড থেকে যদি অল্টার কি চেপে ধরে ফাংশনের F4 কি প্রেস করি, তাহলে দেখতে পারবেন এক্সেল সফটওয়্যারটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি ওপেন করা থাকে বা রান করা থাকে, সেটিকে কিভাবে আপনি ক্লোজ করতে পারবেন। এরপর আসেন, উইন্ডো ম্যানেজমেন্ট শর্টকাট কিয়ের দ্বিতীয় যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে, ধরুন আপনার স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রাম আপনার রান করা রয়েছে বা ওপেন করা রয়েছে। এটিকে যদি আপনি মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে চান, অথবা লেফট দিকে মুভমেন্ট করবেন বা রাইট দিকে মুভমেন্ট করবেন, আবার এটিও হতে পারে যে আপনি চাচ্ছেন যে বটমে বা টপে এটিকে মুভমেন্ট করার জন্য। তো এটি কিভাবে করবেন? তো এটি করার জন্য যেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা প্রোগ্রামটাকে আপনি এই কাজগুলো করতে চান, সেটি তো ওপেন থাকবে। থাকা অবস্থায় উইন কি চেপে ধরবেন, উইন কি ছাড়বেন না, উইন কি চেপে ধরেই তারপরে কাজটি করতে হবে। উইন কি চেপে ধরে এরপরে রাইট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন সেটা কিন্তু রাইট সাইডে চলে গিয়েছে। ওকে, এরপরে যদি আপনি যদি আবার লেফট অ্যারো কি প্রেস করুন, তাহলে সেটা মিডলে আসলো। ওকে ফাইন। এরপর আবার যদি লেফট অ্যারো কি প্রেস করেন উইন কি চেপে ধরে, তাহলে দেখুন সেটা কোথায় আসলো, আপনার লেফট সাইডে চলে আসলো। এখন যদি আপনি যদি চান যে এটাকে আবার মিডলে নেওয়ার জন্য, তাহলে রাইট অ্যারো কি প্রেস করুন। এখন যদি এটাকে যদি নিচের দিকে আনতে চান, অর্থাৎ এই যে নিচে মানে অর্থাৎ নিচের দিকে 50% হবে, তাহলে উইন কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করবেন। উইন কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করলে যেটা হচ্ছে কি, আপনার এটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আবার যদি আপ অ্যারো কি প্রেস করেন, তাহলে সেটা কি হয়ে গেল, অর্থাৎ এটি আবার ম্যাক্সিমাইজ হয়ে গেল। এখন এই অবস্থায় যদি আবার আপ অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন যে ফুল স্ক্রিন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার প্রোগ্রামটাকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামটাকে একবার লেফটে, রাইটে, টপে, বটমে নিয়ে আসতে পারেন। ওকে ফাইন। এখন দেখব উইন্ডো ম্যানেজমেন্ট শর্টকাট কিয়ের 3 নাম্বার কাজটি। 3 নাম্বার কাজটি হচ্ছে যে, ধরুন আপনার এই ডেস্কটপ স্ক্রিনে বিভিন্ন প্রোগ্রাম রান করা থাকতে পারে। যেমন এখানে একটি প্রোগ্রাম রান করা রয়েছে, আপনার চাচ্ছেন যে এরকম ডেস্কটপ স্ক্রিন আরও 2 থেকে 3টা আপনি তৈরি করবেন। তো এই জিনিসটা কিভাবে করবেন? এই জিনিসটা করার জন্য উইন কি চেপে ধরে ট্যাব কি প্রেস করবেন। ট্যাব কি প্রেস করার পরে, উইন কি চেপে ধরে ট্যাব কি প্রেস করার পরে দেখুন এখানে ডেস্কটপ 1 রয়েছে, ডেস্কটপ 2 রয়েছে। অর্থাৎ আপনি আলাদা আলাদা স্ক্রিনে আপনার বিভিন্ন প্রোগ্রামগুলোকে রান করতে পারবেন। যেমন এই যে ডেস্কটপ 1-এ কিন্তু কয়টা প্রোগ্রাম রান করা রয়েছে, একটা। এখন ধরুন আমি যদি ডেস্কটপ স্ক্রিনে একটা ক্লিক করি, ওকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার রান করা আছে একটা। আমি যদি এখানে ধরুন আরেকটা আমি এখানে রান করলাম, ওকে এভাবে রান করে দিলাম। আবার আরেকটা রান করলাম এখানে, ধরেন আরেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানে রান করলাম। এখন আসেন, উইন কি চেপে ধরে যদি আমি ট্যাব কি প্রেস করলাম, করার পরে এখন দেখুন এই যে ডেস্কটপ 2-তে আমার কয়টি প্রোগ্রাম রান করা রয়েছে, একটি, দুইটি, তিনটি, অর্থাৎ দুইটি ব্রাউজার, আরেকটা হচ্ছে কি আমাদের MS ওয়ার্ড। ওকে, আর ডেস্কটপ 1-এ গেলে দেখুন এখানে আছে কটা, আমি যদি উইন কি চেপে ধরে ট্যাব কি প্রেস করি, এই ডেস্কটপ 1-এ আছে আমাদের একটা, আর ডেস্কটপ 2-তে আছে কয়টা, আপনার 3টা, টোটাল 3টা প্রোগ্রাম রান করা রয়েছে। উইন কি চেপে ধরে ট্যাব কি প্রেস করুন, মানে অর্থাৎ এখানে গেলে এই যে দেখুন এটার উপরে নিলে মাউস মানে হোভার করলে, ডেস্কটপ 1-এ যদি মাউসটা নেই, মাউসের পয়েন্টারটা নেই, তাহলে দেখুন এখানে একটি প্রোগ্রাম
প্রোগ্রাম রান করা। আবার যদি ডেস্কটপ 2-তে যাই তাহলে এখানে কয়টি আমাদের 3টি প্রোগ্রাম রান করা রয়েছে। এরকম করে আপনি আরও ডেস্কটপ স্ক্রিন বাড়াতে পারবেন। যেমন এই যে নিউ ডেস্কটপ, এখানে যদি প্লাসে ক্লিক করেন তাহলে দেখুন এখানে ডেস্কটপ 3 চলে আসছে। অর্থাৎ ডেস্কটপ 3-তে কিন্তু আমাদের কোনো প্রকারের কোনো প্রোগ্রাম রান করা নেই। ডেস্কটপ 2-তে রয়েছে 3টা আর ডেস্কটপ 1-এ রয়েছে কয়টা আপনার 1টা। অর্থাৎ আপনি যদি এরকম আলাদা আলাদা এই ডেস্কটপ স্ক্রিনে আলাদা আলাদা প্রোগ্রাম রান করতে চান সেটি করতে পারবেন। অর্থাৎ ডেস্কটপ 1-এ যতটা প্রোগ্রাম রান থাকবে সেটা কিন্তু ডেস্কটপ 2-তে থাকবে না, অর্থাৎ দেখাবে না, শুধুমাত্র ডেস্কটপ 1-এই সেটি দেখাবে। আবার উইন কি চেপে ধরে ট্যাব কি প্রেস করেন তাহলে আগের অবস্থায় চলে আসতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে উইন্ডো ম্যানেজমেন্ট শর্টকাট কি, কোনগুলো বা সেগুলো কিভাবে কাজ করে। দ্বিতীয় যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে জেনারেল শর্টকাট কি, অর্থাৎ জেনারেল শর্টকাট কি কোনগুলো সেগুলো এখন দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আমি MS ওয়ার্ডটি ওপেন করে নিলাম। এখানে এই ডকুমেন্টের মাধ্যমে জেনারেল শর্টকাট কি গুলো দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরেকটাভাবে দেখানোর চেষ্টা করব, সেটা একটু পরে আসতেছে। তো প্রথমে দেখুন, আপনি যদি কোনো একটা লেখাকে যদি কপি করতে চান তাহলে কি করতে হবে। ধরুন এই লাইনটাকে আপনি কপি করতে চাচ্ছেন, এই যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন, তাহলে সেটি কপি হবে। এখন এটিকে যদি আপনি চান যে কপি করা জিনিসটাকে আপনি আরেকটা জায়গায় রাখতে চাচ্ছেন, তখন ওই জায়গায় কার্সরটা নিয়ে Ctrl+V প্রেস করবেন, তাহলে দেখবেন সেটি কিন্তু চলে আসছে। অর্থাৎ যতটুকু আপনি সিলেক্ট করেছেন, কপি করার পরে পেস্ট করছেন Ctrl+V দিয়ে, তখন কিন্তু সেটি এখানে চলে আসছে। এখন এই অবস্থায় যদি যতবার Ctrl+V প্রেস করবেন ততবার আপনার যেটি হবে সেটি কিন্তু পেস্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, আপনি যদি চান যে এতটুকু অংশ, অর্থাৎ এতটুকু অংশ এখানে রাখতে চাচ্ছেন না, একেবারেই রাখতে চাচ্ছেন না, তখন আমরা যেটি করব এটাকে বলা হচ্ছে কাট করা। অর্থাৎ এই লেখাটাকে কাট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করবেন, তাহলে দেখুন সেটা কিন্তু চলে গেছে। এখন যে জায়গায় আপনি রাখতে চান সেই জায়গায় আপনার কি করতে হবে, কার্সরটা রাখতে হবে। রেখে এখন যদি ধরুন আরেকটা পেজে গেলাম, Ctrl+V প্রেস করি, তাহলে দেখুন সেটা কিন্তু এখানে আগে ছিল, সেটা এখন কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আপনি যদি কপি করেন তাহলেও পেস্ট করতে হবে, আর যদি কাট করেন তাহলেও কিন্তু পেস্ট করতে হবে। তাহলে কপি করার জন্য হচ্ছে Ctrl+C, আর কাট করার জন্য হচ্ছে Ctrl+X, আর পেস্ট করার জন্য হচ্ছে Ctrl+V। ওকে, এখন আপনি চান যে না, আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে Ctrl চেপে ধরে Z, যেটাকে বলে আনডু। এই যে দেখুন, আগের অবস্থায় আমরা যদি ফিরে যেতে চাই, যে Ctrl চেপে ধরে Z দিলাম, সেটা কি হলো, আনডু হয়ে গেল। ওকে, এরপর আসেন, আপনি যদি এর আগের অবস্থায় যেতে চান তখন হচ্ছে Ctrl+Y, অর্থাৎ Ctrl+Y মানে কি, এর আগের অবস্থা বলতে কি, ধরেন আপনি রিসেন্ট যেই দ্বিতীয় নম্বর যে পেজে ছিলেন, এই পেজে যদি আসতে চান তখন এটাকে বলা হচ্ছে কি রিডু। আমি আবার একটু ক্লিয়ার করছি আপনাকে, সেটি হচ্ছে যে আপনি যদি পূর্বের অবস্থায় যেতে চান Ctrl+Z দিয়ে কিন্তু পূর্বের অবস্থায় চলে আসলেন। ওকে, কিন্তু এর আগের অবস্থায় যে ছিলেন, কিছুক্ষণ আগে যে অবস্থায় ছিলেন, ওই অবস্থায় যদি যেতে চান তাহলে Ctrl+Y, অর্থাৎ রিডু। এই যে, অর্থাৎ আমরা সর্বশেষ কোন অবস্থায় ছিলাম সেটি আসার জন্য হচ্ছে Ctrl+Y, আর যদি পূর্বের অবস্থায় যেতে চাই সেটা হচ্ছে কি Ctrl+Z। ওকে, ফাইন। এরপর আসেন, এখন যদি এখানে যেই ডকুমেন্টের যেই প্যারাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে লাইনগুলো দেখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে হোল পেজটা, মানে এই ডকুমেন্টের যতগুলো পেজ থাকুক সবগুলোকে আপনি চাচ্ছেন যে একত্রে সিলেক্ট করার জন্য। তো এই জন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন। Ctrl+A প্রেস করলে যেটা হবে কি, আপনি সিলেক্ট অল, অর্থাৎ সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। Ctrl+A মানে হচ্ছে যে সিলেক্ট অল, অর্থাৎ সবগুলো লেখা কী হয়ে যাবে, আপনার সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কপি করতে পারবেন, কিভাবে কাট করতে পারবেন, কিভাবে পেস্ট করতে পারবেন, আবার কিভাবে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন, অথবা আগের বর্তমান অবস্থায় মানে এখন যে অবস্থা ছিলেন সেই অবস্থায় কীভাবে আসবেন। তারপরে হচ্ছে যে কীভাবে সবগুলো লেখাকে একত্রে সিলেক্ট করা যায়। এরপর হচ্ছে যে ধরুন আপনার এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনার রান করা রয়েছে। ধরুন আমি এখানে একটু কয়েকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোকে একটু আমি ওপেন করে রাখলাম। এই যে ধরুন এখানে আমি রান করে রাখলাম, জাস্ট এখানে 3টা প্রোগ্রাম এখন রান করা রয়েছে। এখন আপনি যদি চান যে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে মাউজের মাধ্যমে ক্লিক না করে, যেভাবে মাউজের মাধ্যমে ক্লিক না করে আপনি কিবোর্ডের মাধ্যমে যেতে চাচ্ছেন এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে, বা এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে,
তো এটি কিভাবে করবেন, এটি করার জন্য কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে রাখবেন, চেপে ধরে একবার ট্যাব কি প্রেস করুন। দেখুন একবার ট্যাব কি প্রেস করার পরে এখন আমাদের 3টা প্রোগ্রাম রান করা রয়েছে, ওপেন আছে, সেই জন্য এখানে 3টি দেখাচ্ছে। এখন দেখুন এই যে এখানে মিডলে কিন্তু একটা বর্ডার রয়েছে, খেয়াল করুন। অর্থাৎ বর্তমানে কিন্তু আমি এই এই এক্সেলের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি রয়েছে, সফটওয়্যারটি এখন বর্তমানে কিন্তু এটি অ্যাক্টিভ করা আছে। এখন যদি আমি অল্টার কিটা ছেড়ে দিই তাহলে দেখুন এখন কিন্তু বর্তমানে আমার এক্সেল প্রোগ্রামটি ওপেন করা আছে। এখন যদি আবারও অল্টার কি চেপে ধরে ট্যাব কি দিলাম, এখন দেখেন এখন আসি কোথায়, এই যে এখানে। এখন যদি আরেকবার ট্যাব কি দিই তাহলে এখন দেখুন গুগল ক্রোম আরেক ছাত্র চলে গেছে। আবার যদি ট্যাব কি দিই তাহলে হচ্ছে কি আবারও এক্সেলের প্রোগ্রামে চলে আসছে। অর্থাৎ আপনার এখানে যতটা প্রোগ্রাম রান করা থাকবে আপনি অল্টার কি চেপে ধরে ট্যাব কি দিয়ে কিন্তু যেতে পারবেন। যেমন আমি ট্যাব কি দিয়ে আমি এই শেষেটা গেলাম, আবারও অল্টার কি চেপে ধরে ট্যাব কি দিলাম, এখন কি এক্সেলে আসলাম, আবার এখানে অল্টার চেপে ধরলাম, চেপে ধরে ট্যাব কি দিব। অর্থাৎ আপনি যে প্রোগ্রামে যেতে যাচ্ছেন ওই প্রোগ্রামটা যখন ট্যাব কি দিবেন ওই প্রোগ্রামটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট যখন হয়ে যাবে তখন অল্টার কি ছেড়ে দেন, তাহলে দেখবেন ওই প্রোগ্রামটা আপনার ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যেতে পারেন। ওকে, এরপর আসেন যে আমরা যদি টাস্ক ম্যানেজারটি ওপেন করতে চাই, অর্থাৎ টাস্ক ম্যানেজারে বিভিন্ন যখন আমরা প্রোগ্রাম, এই যে যেমন এখানে 3টা প্রোগ্রাম রানিং করা আছে, আদার্স কোনো প্রোগ্রাম যখন মানে ব্রেকগ্রাউন্ড হিসাবে যদি রানিং করা থাকে তখন কিন্তু আমরা টাস্ক ম্যানেজার থেকে সেগুলো দেখতে পারি। আবার দেখা গেছে ওখান থেকে আমরা কোনটা হাই কোনটা লো মানে আমাদের সফটওয়্যার সেটাকে আমরা যদি অর্থাৎ ডিজেবল অবস্থা রাখতে চাই সেটি কিন্তু আমরা টাস্ক ম্যানেজার থেকে করতে হবে। তো এই টাস্ক ম্যানেজারটি কীভাবে কিবোর্ডের মাধ্যমে আনতে হয়, তো এটি করার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে স্কেপ কি, কিবোর্ডের স্কেপ কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন এই যে টাস্ক ম্যানেজার উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এই উইন্ডোতে কিন্তু আমাদের দেখুন এই যে প্রসেস, আমাদের কোন কোন প্রোগ্রামগুলো ভেরি হাই ভেরি লো বা লো হাই এগুলো কিন্তু এখানে, বা কতটুকু সে ডিস্ক খাচ্ছে মেমোরি খাচ্ছে সেটা কিন্তু, বা সিপিইউ কতটুকু মেমোরি কতটুকু ডিস্ক কতটুকু খাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এরপরে দেখুন এখানে পারফরমেন্স দেখেন, এই যে পারফরমেন্স দেখা যায় মানে সিপিইউর পারফরমেন্স কতটুকু হচ্ছে, মানে কে কতটুকু স্পিড, মেমোরির কতটুকু বা ডিস্কের কতটুকু, ওয়াইফাইয়ের কতটুকু, এগুলো সব দেখা যাচ্ছে। অ্যাপ স্টোরি এটাও দেখা যাচ্ছে। এরপরে এখানে এই যে স্টার্টআপ রয়েছে, স্টার্টআপের থেকে আপনার কোনটা মিডিয়াম কোনটা লো এর মানে এই মানে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের যেই অর্থাৎ অপশনগুলো রয়েছে সেই অপশন থেকে বিভিন্ন ধরনের কাজগুলো আপনি দেখতে পারবেন, এমনকি ওই কাজগুলোকে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে টাস্ক ম্যানেজারটা নিয়ে আসতে হয়, বা টাস্ক ম্যানেজারের মধ্যে ধরুন আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি ধরুন ওখান থেকে আপনার ক্লোজ হচ্ছে না, আপনার রাইট বাটন ক্লিক করে ক্লোজ করতে পারছেন না, বা কোনো কারণে সেটা হ্যাঙ্গিং অবস্থা রয়েছে মানে ঘুরতেই আছে প্রোগ্রামটা ক্লোজ করার পর, তখন আপনি যেটি করতে পারেন এই টাস্ক ম্যানেজারে এসে আপনি যে প্রোগ্রামটি আপনার মানে ক্লোজ হচ্ছে না সেটি একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন ইন টাস্ক, অথবা এই যে এখানে ক্লিক করে এই যে দেখুন একদম শেষের দিকে কিন্তু আমাদের একটা রয়েছে ইনটাক্স, এটাতে গেলে দেখবেন যে অটোমেটিকলি আপনার প্রোগ্রামটা কী হয়ে যাবে, ক্লোজ হয়ে গেছে, এই যে নাই। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা টাস্ক ম্যানেজার এই জিনিসটা করতে পারবেন। আবার দেখা গেছে স্টার্টআপে গিয়ে আপনি এটাকে এই যে এগুলাকে কিন্তু এগুলো দেখতে পারেন, এগুলো একটু ঘেটে দেখলে আশা করি বুঝতে পারবেন যে এগুলো কীভাবে কাজটা করে। ওকে, তো এরপর আসেন, এরপরে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে আপনি যদি কোনো একটা প্রোগ্রামকে, আবারও বলি, আপনি যদি কোনো একটা প্রোগ্রামকে যদি হাইড করতে চান মানে ডেস্কটপ থেকে, যেমন এখানে একটা প্রোগ্রাম রান করা আছে, এখানে একটা প্রোগ্রাম রান করা আছে, আবার অর্থাৎ এই দুইটা প্রোগ্রাম রান করা আছে, আপনি চাচ্ছেন যে এটাকে মানে মিনিমাইজ করে রাখার জন্য, এই জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে ডি প্রেস করুন, তাহলে দেখুন সেটা কিন্তু এখন সম্পূর্ণ কি মিনিমাইজ হয়ে গিয়েছে। আবার যদি উইনকি চেপে ধরে ডিপ্রেস করেন তাহলে কিন্তু সেটা কিন্তু ওপেন হয়েছে। আবারও দেখেন উইনকি চেপে ধরে ডিপ্রেস করুন, এই যে আবার উইনকি চেপে ধরে ডিপ্রেস করুন, এই যে। অর্থাৎ আপনার এখানে কয়টা প্রোগ্রাম রান করা আছে, দুইটা প্রোগ্রাম, সেজন্য সে যখন আপনি উইনকি চেপে ধরে ডিপ্রেস করুন তাহলে এটা হয়ে গেল। এখন আবার যদি উইনকি চেপে ধরে ডিপ্রেস করেন তাহলে দেখবেন পরবর্তী যে প্রোগ্রামটা রান করা আছে সেটা ওপেন হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে ম্যাক্সিমাইজ, একটা হচ্ছে কি মিনিমাইজ। আর আপনার যদি একটা প্রোগ্রাম যদি রান করা থাকে তাহলে দেখুন উইনকি চেপে ধরে ডি চাপেন, আবার উইনকি চেপে ধরে ডি চাপেন, তাহলে কি হচ্ছে, একবার মিনিমাইজ হচ্ছে একবার ম্যাক্সিমাইজ হচ্ছে। এবার আসেন আপনি যদি ফাইল এক্সপ্লোরার মানে ওপেন করতে চান,
অর্থাৎ ফাইল এক্সপ্লোরার ওপেন করতে চাইলে উইন কি চেপে ধরে ই প্রেস করুন। ই প্রেস করলে দেখবেন এই যে টোটালি আপনার এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ ফাইল এক্সপ্লোরার মধ্যে আপনার বাম পাশে কিছু কুইক অ্যাক্সেস অপশন থাকে, ডেস্কটপ, ডাউনলোড, এরপরে দিস পিসি, এই জিনিসগুলো, এরপর আদার্স যে জিনিসগুলো, রিসেন্ট ফাইল, এই জিনিসগুলো আপনার থাকে, বা ফ্রিকোয়েন্ট যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো থাকে। অর্থাৎ আপনি এই জিনিসটাকে এই উইন কি চেপে ধরে ই প্রেস করলে এই ফাইল এক্সপ্লোরার এই জিনিসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আসেন যে জিনিসটা দেখব সেটি হচ্ছে যে আপনি যদি ধরুন, আমি এই এমএস ওয়ার্ডটি একটু ওপেন করি, আপনি যদি কোনো একটি প্রোগ্রামকে ধরুন এই ফাইলটাকে আপনি চাচ্ছেন, ধরুন নতুন একটা আমি ফাইল নিচ্ছি কন্ট্রোল এন নিয়ে, এখন যদি আমি এখানে ধরুন কিছু একটা লিখলাম, দিস ইজ টেক্সট, এটা লিখলাম, লিখে এখন যদি এটাকে সেভ করতে চাই কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করলে এখানে আপনার কাছে হয়তো বা এরকম একটা জিনিস, এই অপশনটা নাও আসতে পারে। আপনি এখান থেকে এই যে এরকম আসবে, ব্রাউজে গিয়ে আপনি যেটি করতে হবে, যে কোনো একটা নাম দিয়ে এটি যে কোনো লোকেশনে সেভ করতে পারবেন। অর্থাৎ কিবোর্ডের শর্টকাট সেভ করার জন্য কন্ট্রোল এস, নতুনভাবে সেভ করার জন্য হচ্ছে কি আপনার কন্ট্রোল এস প্রেস করলে অটোমেটিকলি এরকম একটি অপশন চলে আসবে। ওকে, এরপর আসেন আপনি যদি কোনো একটা ডকুমেন্টকে যদি প্রিন্ট করতে চান সেটিও করতে পারবেন। সেটি করার জন্য কন্ট্রোল পি প্রেস করবেন, কন্ট্রোল পি। অর্থাৎ কন্ট্রোল পি প্রেস করলে দেখবেন যে এখানে প্রিন্টারের অপশন কিন্তু চলে আসবে। এখানে আপনি কয়টা কপি চাচ্ছেন, এরপরে আপনার কয়টা পেজ, অর্থাৎ এখানে যদি 100টা পেজ থেকে কত পর্যন্ত আপনার পেজ প্রিন্ট করতে চাচ্ছেন সেটি করতে পারবেন। এরপর পেজ সেট আপ করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার এখান থেকে প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিতে হবে, এরপর প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ প্রিন্ট কমান্ড আনার জন্য, প্রিন্ট আনার মানে হচ্ছে যে প্রিন্ট কমান্ড করার জন্য, অর্থাৎ প্রিন্ট করার জন্য আপনাদের কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। প্রিন্ট করার জন্য আপনাদের কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। এখন আসেন এই যে এতক্ষণ যে জেনারেল শর্টকাট কি যেগুলো দেখালাম, এগুলো কিন্তু আমাদের আবার অনেক সময় আমাদের কম্পিউটারের ক্ষেত্রেও বিভিন্ন ফোল্ডার রয়েছে বা বিভিন্ন ডাটা রয়েছে, এগুলো কিন্তু আমাদের কপি করতে হয়, পেস্ট করতে হয়। যেমন ধরুন আপনি যদি চান যে এই যে এখানে ধরুন এআই যেটা রয়েছে, এই যে এই ফাইলটা, এটাকে যদি কপি করতে চান তাহলে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিতে হবে। যেখানে রাখতে চান যে কোনো একটা ফোল্ডারে বা যে কোনো একটা ড্রাইভে, সেখানে ডাবল ক্লিক করে ধরুন এখান থেকে আপনি চাচ্ছেন যে এখানে এটা রেখে দিবেন, তো কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে দেখবেন এই যে এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ডান। এরপরে যদি আপনি যদি চান যে এটাকে সম্পূর্ণ ধরুন এই যে এখানে এই যে রেজাল্ট, এটাকে আপনি কাট করে অন্য জায়গায়, অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবেন, তখন কন্ট্রোল এক্স দিবেন। কন্ট্রোল এক্স দেওয়ার পরে সেটা কিন্তু ঝাপসা হয়ে গেছে। এখন যদি ধরুন আমি এই ফোল্ডারে নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল এখন ভি দিব, তাহলে দেখবেন যে সেটা কিন্তু এই যে আমার অলরেডি কিন্তু কি হয়ে গেছে, কাট হয়ে এখানে চলে আসছে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু ডেস্কটপ স্ক্রিনে কিন্তু সেটি আর নাই। ওকে, এখন যদি আপনি যদি চান যে না আপনি চাচ্ছেন যে এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে, তখন কন্ট্রোল জেড দেন, তাহলে দেখবেন এখন বর্তমানে আছে কোথায় সে, এই যে এখানে রেজাল্ট দেখুন। এখন যদি কন্ট্রোল জেড দেন তাহলে কিন্তু এই যে পূর্বের অবস্থায় কিন্তু সে চলে গেছে। এরপর আসেন আপনি যদি চান যে এই সবগুলা ফাইল যেগুলো এখানে যে ফাইলগুলো রয়েছে এগুলো যদি একত্রে সিলেক্ট করতে চান, কন্ট্রোল এ প্রেস করুন, তাহলে দেখবেন যে একত্রে সেগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে জেনারেল শর্টকাট কিগুলো কাজ করে। ওকে, এরপর আসেন 3 নম্বর যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে টেক্সট এডিটিং শর্টকাট কি। অর্থাৎ টেক্সট এডিটিং শর্টকাট কি কোনগুলো বা সেগুলো কিভাবে কাজ করে। তো এই জন্য আমি একটি ডকুমেন্ট একটু ওপেন করে রেখেছি, তো এইটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে টেক্সট এডিটিং শর্টকাট কি কোনগুলো। তো প্রথমত হচ্ছে যে ধরুন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসটাকে আপনি চাচ্ছেন যে বোল্ড করার জন্য, সেই জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করালাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু বুলেট হয়ে যাবে, অর্থাৎ বোল্ড হয়ে যাবে। এরপরে আপনি যদি এটাকে এই লেখাটাকে যদি বাঁকা করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করুন, তাহলে একটু বাঁকা হয়ে যাবে। আবার যদি এটাকে যদি আপনি যদি এটা নিজে একটা আন্ডারলাইন দিতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করুন, তাহলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি চান যে না ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডি প্রেস করুন, তাহলে দেখবেন যে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইতালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়। এরপর আসেন আপনি যদি চান যে না আপনার এই যে 1 2 3 এগুলাকে আপনি কি করবেন, বুলেট দিবেন, বুলেট 1 2 3 না দিয়ে বুলেট। তো এই জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে এল প্রেস করুন, তাহলে দেখুন এই যে বুলেট কিন্তু অলরেডি চলে গিয়ে অর্থাৎ চলে আসছে। আবার যদি কন্ট্রোল শিফট চেপে ধরে এল প্রেস করুন তাহলে কিন্তু মানে আগের মতন কিন্তু বুলেটেই থাকবে। তো আর কন্ট্রোল জেড দিলে কিন্তু আগের অবস্থায়
ফিরে আসবে। এরপর আসে এখন যেটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে আপনি যে কোনো ওয়ার্ড বা যে কোনো একটা বাক্যকে আপনি হাইপারলিঙ্ক করবেন বা লিঙ্ক করবেন। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে লেখাটাকে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবেন। কন্ট্রোল কি প্রেস করার পরে এরকম একটি ইনসার্ট হাইপারলিঙ্ক নামে একটি ডায়লগ বক্স আসবে। এখন লিঙ্কটা আপনি কয়েকভাবে করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি বিভিন্ন ফাইলের মাধ্যমে ফাইল দিয়ে লিঙ্ক করতে পারবেন, আবার দেখা গেছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন, সেটি দিয়ে করতে পারেন, অথবা যে কোনো একটা ডকুমেন্টকে আপনি লিঙ্ক করে রাখতে পারেন যে এখানে ক্লিক করলে ওই ডকুমেন্টটি সেটি ওপেন হবে। তো এটি করার জন্য ধরুন প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইটকে লিঙ্ক করতে হয়। অর্থাৎ ধরুন আমি এখানে লিখলাম www.google.com, অথবা আপনি এটি করতে পারেন http প্রথমে লিখতে হবে www.google.com। ওকে, এটা দিলাম। দিয়ে এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এই যে লিঙ্ক, যখন আমি ওকেতে ক্লিক করলাম তখন অটোমেটিকলি কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ একটা আন্ডারলাইন চলে আসছে। এই যে দেখুন আমি যখন এটার উপরে নিচ্ছি, এটার উপরে নেওয়ার পরে ওখানে কিন্তু লেখা আছে http://www.google.com। এখন যদি আমি গুগলের ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরলে একটা হ্যান্ড টুল আসবে। এবার যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন আপনার ব্রাউজারটা কিন্তু অটোমেটিকলি এই যে google.com সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এটা যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে দেখুন আপনি যদি এই লিঙ্কটাকে যদি এডিট করতে চান তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পর আবার একটু দেখাচ্ছি, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখুন এখানে একটা এডিট হাইপারলিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে যদি চান যে না আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এটা সঠিক নয়, আমি আরেকটি লিঙ্ক দেবো, তখন এইভাবে দিতে পারবেন http আগেরটা ডিলিট করে তারপর www.facebook ধরেন .com এটা দিয়ে দিলাম। দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে সেটা কিন্তু এখন কি হয়ে যাবে, অর্থাৎ আগের লিঙ্কটা বাদ হয়ে এখন বর্তমানে যে লিঙ্কটা দিয়েছি সেটি এখানে অ্যাড হবে। এখন যদি কন্ট্রোল চেপে ধরে আমি একটা ক্লিক করি এটার উপরে রেখে, তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এই যে ফেসবুকের ওয়েবসাইটে কিন্তু চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লিঙ্ক করতে হয়। এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে লিঙ্ক করতে হয়। এখন যদি এটাকে যদি ধরেন আমি ডিপ লার্নিং এখানে এটা সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট করে যদি আমি এখন যদি কন্ট্রোল কে প্রেস করি, এখন ধরেন এখান থেকে যে কোনো একটা ফাইল আমি এখন কি করব, অর্থাৎ সিলেক্ট করব, অর্থাৎ যে কোনো মানে এটার উপরে ক্লিক করলে আমার যে কোনো একটা ডকুমেন্ট ওপেন হবে। তো এই জন্য ধরুন এখানে যেতে পারেন এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট। ওকে, গেলাম। যাওয়ার পরে এখান থেকে না যে আমরা এক্সিস্টিংয়ে যে এই যে ধরুন এআই না, ধরুন কোডিং এটা দিলাম। এই কোডিংয়ে এই ডকুমেন্টটা সিলেক্ট করে ওকেতে দেই তাহলে এটা লিঙ্ক হয়ে গেলে। এখন যদি কন্ট্রোল চেপে ধরে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এই যে কোডিংয়ের যেই মানে আমার MS ওয়ার্ডের যে ফাইলটি ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক মানে লিঙ্ক করতে পারবেন, বা যে কোনো ডকুমেন্টকে কিভাবে একটা লেখার সাথে লিঙ্ক করা যায় বা হাইপার লিঙ্ক তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করেছি। এরপর আসেন আপনি যদি কোনো একটা এই পেজের কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে বা কোনো একটা অক্ষরকে যদি খুঁজতে চান, তখন আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল F প্রেস করবেন। ওকে, কন্ট্রোল F প্রেস করার পরে আপনি এইখানে যে ডকুমেন্টে যে যতগুলো পেজ থাকুক আপনার যেই ওয়ার্ডটুকু খুঁজতে চান বা ওই ওয়ার্ডটুকু কতবার আছে এটা যদি দেখতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, ধরুন আমি এখানে লিখলাম এআই, তাহলে এআই দিলাম। দেখুন এআই 20টি রেজাল্ট রয়েছে, অর্থাৎ কোথায় কোথায় রেজাল্ট রয়েছে সেটা কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে। এই যে দেখুন একটু উপর থেকে যাই, উপর থেকে গেলে বুঝতে পারবেন এই যে এআই অর্থাৎ 20টি টোটাল 20টি রেজাল্ট কিন্তু দেখাচ্ছে এই ওয়ার্ডটু মানে এই ওয়ার্ডটুকু। আর আপনি যদি এখানে যদি এখন ধরেন দিলেন দি বা দা দিলাম, তাহলে দেখুন দা আছে কয়বার, 4 বার। আবার যদি এখানে যদি এখন দেন জেনারেল, তাহলে দেখেন এখানে জেনারেল আছে কয়টা, একটা। অর্থাৎ আপনি যদি কোনো একটা শব্দকে যদি খুঁজতে চান তখন কন্ট্রোল F প্রেস করে এরপরে নেভিগেশনের বক্সে আপনি ওই ওয়ার্ডটুকু যে ওয়ার্ডটুকু এখানে আছে বা আপনার মনে পড়তেছে না কিন্তু আছে কতবার আছে সেটা যদি দেখতে চান সেটা এইভাবে দেখে নিতে পারবেন। এরপর আসেন এরপর যদি কোনো একটা লেখাকে যদি বা কোনো একটা ওয়ার্ডকে এরপর আসেন কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা লেখাকে যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। যেমন ধরুন এখানে সুপার রয়েছে, এই সুপারটাকে আমি এখন পাওয়ার করব। তো এটাকে যদি রিপ্লেস করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করুন। অবশ্যই আগে প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করলাম। করার পরে দেখুন এটা ফাইন্ড ওয়ার্ডের বক্সে কিন্তু আমার এই ওয়ার্ডটুকু কিন্তু এখন চলে আসছে। ওকে, এরপরে আমি যদি সুপারের পরিবর্তে পাওয়ার বসাতে চাই তাহলে এই যে রিপ্লেস উইথের এই বক্সে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে লিখতে হবে পাওয়ার। ওকে, পাওয়ার দেওয়ার পরে এখন এই সুপার জিনিসটা যদি বিভিন্ন জায়গায় যদি আরও কয়েকবার
যদি থাকে তখন দিতে হবে রিপ্লেস। আর যদি আপনি একটা জায়গায় শুধুমাত্র পরিবর্তন করতে চান তখন হচ্ছে কি রিপ্লেস, শুধু আচ্ছা, আবারও বলছি, আপনি যদি সুপার এই ওয়ার্ডটা যদি একাধিক জায়গায় থাকে তখন আপনি দিবেন রিপ্লেস অল, তাহলে ওই জায়গায় পাওয়ার বসে যাবে। আর যদি একটা জায়গায় শুধুমাত্র পরিবর্তন করতে চান তখন শুধুমাত্র হচ্ছে কি রিপ্লেস। এই রিপ্লেসে ক্লিক করলে অটোমেটিকলি এরপরে ইয়েস দিবেন, ওকে দিবেন, তাহলে দেখুন শুধুমাত্র মানে ওই ওয়ার্ডটা সুপারের জায়গায় এখন কি বসে গেল, পাওয়ার বসে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি রিপ্লেস করবেন বা কিভাবে একটা শব্দ খুঁজবেন, অথবা কিভাবে আপনার লেখাকে হাইপারলিঙ্ক করবেন, বোল্ড করবেন, ইতালিক করবেন, আন্ডারলাইন করবেন বা বুলেট করবেন, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এরপর আসেন 4 নম্বর যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে ব্রাউজার শর্টকাট কি। অর্থাৎ যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম, অর্থাৎ ব্রাউজারটি ওপেন করার পরে আপনি যদি এই ব্রাউজারের দেখুন উপরে কিন্তু 3টি ট্যাব ওপেন করা আছে, এগুলোকে বলা হয় ট্যাব। এখন আপনি যদি আরেকটি ট্যাব ওপেন করতে চান তখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করবেন, তাহলে অটোমেটিকলি দেখবেন যে আরেকটি নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। আর যদি কোনো একটা ট্যাব ধরেন এখানে 4টি ট্যাব রয়েছে, আপনি যেই ট্যাবটি ক্লোজ করতে চান, কোনো একটা ট্যাব যদি ক্লোজ করতে চান তাহলে সেটি কিভাবে করবেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এই ট্যাবটি এখন ক্লোজ করবেন, সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডব্লিউ প্রেস করুন, তাহলে দেখুন ওই ট্যাবটি কিন্তু কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখন এই যে ট্যাবটি এখন ক্লোজ করেছেন, মানে এই মাত্র বা লাস্ট যে ট্যাবটি আপনার এখানে 3টা আছে বা 4টা আছে, আপনি যদি সবার যেই ট্যাবটি ক্লোজ করেছেন এই ট্যাবটি যদি আবার ফিরিয়ে আনতে চান তখন হচ্ছে কন্ট্রোল শিফট চেপে ধরে টি প্রেস করুন, তাহলে দেখুন এই যে এই মাত্র যে ট্যাবটি আপনি ক্লোজ করেছেন সেটি কিন্তু আবার চলে আসবে। আবার একটু আমি বলি যে কন্ট্রোল ডব্লিউ দিয়ে হচ্ছে কি আপনি এটাকে ওই ট্যাবটা ক্লোজ হয়ে গেছে। এখন যদি এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে চান তাহলে কন্ট্রোল শিফট কি চেপে ধরে টি প্রেস করুন, তাহলে দেখবেন যে ওই আগের ট্যাবটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আসেন যে আপনি যদি অর্থাৎ ধরুন এখানে কিন্তু এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু অর্থাৎ এটাকে বলে কি অ্যাড্রেস বার, যেমন এটাকে বলে অ্যাড্রেস বার, এটাকেও অ্যাড্রেস বার, এটাকেও অ্যাড্রেস বার। এখন আপনি যেই ট্যাবে ওপেন থাকেন না কেন বা যে ট্যাবে আপনি অ্যাক্টিভ থাকেন না কেন, আপনি চাচ্ছেন যে অ্যাড্রেস বারটা সিলেক্ট হোক, তো সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে এল প্রেস করুন, তাহলে দেখুন ওই যে অ্যাড্রেস বারটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আবার যদি অ্যাপে যাই দেখুন অ্যাপে গেলেও কিন্তু সিলেক্ট আছে, আবার যদি এই অর্থাৎ এই ট্যাবে যাই সেটা কিন্তু সিলেক্ট করা আছে। অর্থাৎ কন্ট্রোল এল দিয়ে কিন্তু আপনি কি করতে পারতেছেন, অ্যাড্রেস বারটাকে সিলেক্ট করতে পারছেন। এই অবস্থায় সিলেক্ট করে আপনি এখানে আবার এডিট করতে পারেন বা যে কোনো একটা ওয়েবসাইটের নামও এখানে লিখতে পারবেন। তারপর আপনি যদি চান যে আপনার ব্রাউজারটা ইনকগনিটো মোডে ওপেন করার জন্য বা প্রাইভেট মোডে ওপেন করার জন্য, তো সেটি কিভাবে করবেন, তো এটি করার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরে এন কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার ব্রাউজারটি ইনকগনিটো মোডে ওপেন হয়ে যাবে। এরপর আসেন আপনি যদি চান যে আপনি এখানে টোটাল আমাদের ট্যাব আছে কয়টি, 4টি। তো আপনার এখন বর্তমানে যে ট্যাবটি এখন সিলেক্ট করা রয়েছে, ধরুন এই যে এই ট্যাবটি এখন সিলেক্ট করা রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে নেক্সট ট্যাবে যাওয়ার জন্য, বা আমি এই ট্যাবটি ওপেন করলাম, এখন যদি আমি পরবর্তী অর্থাৎ ট্যাবে যেতে চাই তখন কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করুন, তাহলে দেখুন পরবর্তী ট্যাবে চলে যাচ্ছে। আবার যদি আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে পূর্বের ট্যাবগুলোতে অর্থাৎ ফিরে আসবো, তখন কন্ট্রোল শিফট চেপে ধরে ট্যাব কি প্রেস করুন, কন্ট্রোল শিফট কি চেপে ধরে ট্যাব কি প্রেস করুন, তাহলে দেখবেন যে এক এক করে সে পিছনের দিকে যাচ্ছে। আর যদি কন্ট্রোল টি প্রেস করুন তাহলে সামনের ট্যাবটা কিন্তু সে সিলেক্ট করতেছে বা অ্যাক্টিভ হচ্ছে। আর যদি কন্ট্রোল শিফট চেপে ধরে ট্যাব কি প্রেস করুন তাহলে পিছনের ট্যাবগুলো অ্যাক্টিভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্রাউজিং শর্টকাট কিগুলো কাজ করে। এরপর আসেন সর্বশেষ যে কাজটি দেখাবো সেটি হচ্ছে 5 নম্বর কাজ, অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট শর্টকাট কি, সেগুলো কিভাবে কাজ করে এখন সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো প্রথমত হচ্ছে যে আপনি যদি কোনো একটা উইন্ডোতে নিউ উইন্ডো যদি ওপেন করতে চান, অথবা ফাইল এক্সপ্লোর ওপেন করতে চান, অথবা ধরুন এখন আপনার ব্রাউজারে আছেন, এই ব্রাউজারের নতুন একটা উইন্ডো ওপেন করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করুন। কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করলে একটা দেখবেন নিউ একটি ট্যাব ওপেন হবে, অর্থাৎ অন্য আলাদাভাবে ব্রাউজারটি ওপেন হবে নতুন করে, নতুন একটি ট্যাবে। ওকে, এটা একটি বিষয় গেল। এরপর আসেন আপনি যদি ধরুন আপনি আছেন এখন ডেস্কটপ স্ক্রিনে, এখন যদি আপনি যদি ডেস্কটপের যেই স্ক্রিনটা রয়েছে সেটা যদি ওপেন করতে চান তখন কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করুন, তাহলে দেখতে পারবেন কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করলে আপনি দেখতে পারবেন যে এই যে ডেস্কটপের একটি স্ক্রিন এখানে চলে আসছে। ওকে, মানে যেটাকে আমরা ফাইল এক্সপ্লোর হিসেবে ধরতে পারি। এরপর আসেন আপনি যদি ধরুন এখানে আসেন ওয়ার্ডের মধ্যে আসেন, তো এখানে চাচ্ছেন যে আপনি একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করবেন, কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করুন।
অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে অ্যান প্রেস করলে বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে ওই প্রোগ্রামের নতুন আরেকটা প্রোগ্রাম ওপেন হচ্ছে। যেমন ওয়ার্ডে আসছি, ওয়ার্ডের একটা নতুন একটা ডকুমেন্ট দরকার, সেটা কন্ট্রোল অ্যান। আবার যখন ব্রাউজারে গিয়েছি, ব্রাউজারে গিয়ে যদি আলাদা একটা ব্রাউজার ওপেন করে একটা ট্যাব ওপেন করতে চাই তখন হচ্ছে কন্ট্রোল অ্যান। আবার যদি আমরা যদি দেখি যে ডেস্কটপের স্ক্রিনকে যদি বা ফাইল এক্সপ্লোর যদি আনতে চাই তখন আমরা কি করি, কন্ট্রোল অ্যান প্রেস করলে এরকম আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, এরপর আসেন যে আপনি যদি কোনো একটা ড্রাইভে বা কোনো একটা ডেস্কটপ স্ক্রিনে যদি কোনো একটা ফোল্ডার যদি ক্রিয়েট করতে চান বা ফোল্ডার যদি তৈরি করতে চান তখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে অ্যান কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে এখানে একটা নিউ ফোল্ডার নামে একটি অপশন চলে আসছে। আবার যদি আমি একটু দেখাই, এটা ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে অ্যান প্রেস করুন, তাহলে দেখুন এই যে এখানে নিউ ফোল্ডার 2 নামে আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি আপনি যদি কোনো একটা নাম লেখেন তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা এই নামে একটা আছে, আমি আবার একটু দেখাচ্ছি, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট চেপে ধরে অ্যান কি প্রেস করুন। এই যে ফোল্ডার আসলো। এবার যদি আমি এখানে লিখে দিই পার্সোনাল, জাস্ট এখানে পার্সোনাল লিখে এন্টার কি প্রেস করি, তাহলে দেখুন পার্সোনাল নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এবার যদি আপনি যদি এই ফোল্ডারটার নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে এটা সিলেক্ট করে ফাংশনের F2 প্রেস করুন, তাহলে রিনেম অপশন আসবে। এই অবস্থায় যদি আপনি এখানে লিখে দেন যে DHAK ঢাকা লিখে দিলেন, এরপর এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন কিন্তু সেটা কিন্তু ঢাকা নামে এখন হয়ে গেল। এরপরে যদি আপনি যদি চান যে না আপনি চাচ্ছেন যে রিফ্রেশ করার জন্য, অর্থাৎ তাহলে ফাংশনের F5 দিয়ে সেটাকে কি করতে পারবেন, আপনি রিফ্রেশ করতে পারবেন। অর্থাৎ ফাংশনের F5 দিলেই সেটা কিন্তু আপনাদের রিফ্রেশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মানে অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট শর্টকাট গুলো কাজ করে। এটি ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের কাজকে দ্রুত ও সহজ করে তুলবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি নতুন নতুন টিপস যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন কোন শর্টকাট কি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।